নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। রীতিমতো ধর্মযুদ্ধের ডাক দিয়েছেন ইরানের ধর্মীয় প্রধান আয়তোল্লাহ আলী খমেনি। শুক্রবার জুম্মাবারের নামাজ থেকে তিনি ইসরায়েলের বিরুদ্ধে সমস্ত যারা মুসলিম কান্ট্রি আছে তাদের এক হতে বলেছেন এবং বলেছেন যে আর কিছুদিন পর ইসরায়েলের অস্তিত্বই থাকবে না। প্রায় 5 বছর পর খমেনি আবার জনসমক্ষে এলেন। 5 বছর আগে ওনাকে দেখা গিয়েছিল, কারণ উনি সচরাচর আসেন না। 85 বছর বয়সে আয়তুল্লাহ আলী খমেনি আবার এসে সরাসরি মুসলিমদের এক হওয়ার কথা বলেছেন। এবং ইন্টারেস্টিংলি সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম উনি যেখানে বলছেন তার পেছনে একটা বন্দুক রাখা। ইরানের যিনি উনি একেবারে ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতাও বটে। ফলে তার এই ডাক, মুসলিমদের এক হওয়ার ডাক, আগামী দিনে কোন জায়গায় যাচ্ছে, ইরান কোন পথে কি আক্রমণ করবে, নাকি এটা শুধুমাত্র একটা বার্তা দেওয়া যে নিজেদের দেশের জনসমর্থন আদায়, কোন দিকে যাচ্ছে। আমরা আজকে এইসব বিষয় নিয়েই আলোচনা করব প্রাক্তন আইএফএস অরিজিতের সঙ্গে। অরিজিৎ, স্বাগত আমাদের চ্যানেলে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ অরিজিৎ, এটাকে কিভাবে দেখছেন? এই আয়তুল্লাহ খোমেনি যে জুম্বাবারে এই সরাসরি মুসলিমদের এক হওয়ার কথা বলেছেন এবং যেটা ইসরায়েলের অস্তিত্ব থাকবে না এই হুঙ্কার দিয়েছেন, এটা কতটা ঠিক এবং কোন পরিপ্রেক্ষিতে দেওয়া? দেখুন, প্রত্যেক জুম্মাবারের নামাজের সময় যে সর্বোচ্চ নেতা, তিনি যে যারা নামাজ পড়তে যারা সমবেত হয়েছেন এবং সমস্ত মুমিনদের উদ্দেশ্য করে একটা খুতবা রাখেন, একটা বক্তব্য রাখেন। হ্যাঁ, যেমন এটা এটা সব জায়গাতেই হয়। যেমন দিল্লিতে শাহী ইমাম বুখারী রাখেন, শ্রীনগরে মিরওয়াইজ মোহাম্মদ উমর ফারুক রাখেন। সেরকম এখানে ইসরায়েলের এবং সেখানে সেরকম এখানে ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি তা রাখার কথা। এখন আয়াতুল্লাহ আলী খামেনেই গত কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন এবং তার অন্যান্য অন্যান্য ইয়েতে তিনি তিনি এরকম বক্তব্য রাখেননি। কিন্তু এখন সাম্প্রতিক সময়ের পরিপ্রেক্ষিতে তিনি মনে করেছেন যে সর্বোচ্চ ধর্মীয় এবং রাজনৈতিক নেতা হিসেবে তার বক্তব্য রাখা উচিত এই জুম্মাবারে। এবং তিনি যখন এখানে বক্তব্য রেখেছেন, স্বাভাবিকভাবেই ইরানের জনগণের জনগণ এইটাই আশা করেছিল যে তিনি এই ইসরায়েলের ব্যাপারে ইসরায়েল সম্পর্কে বলবেন। ইসরায়েল এবং ইরানের যে সাম্প্রতিক যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হচ্ছে তার সম্বন্ধে বলবেন, এবং সে সম্বন্ধে তিনি বলেছেন। এবং এবার ভেবে দেখুন, যে কোনো রাজনৈতিক নেতা যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে তার দেশের জনসাধারণকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন, ন্যাচারালি খুব স্বাভাবিকভাবেই সেই বক্তব্য হবে জঙ্গি বক্তব্য। সেই সেই বক্তব্যে তিনি তার দেশকে ঐক্যবদ্ধ হয়ে শত্রু মোকাবিলা করতে বলবেন। এও বলবেন যে তিনি শত্রুকে উচিত শিক্ষা দেবেন। তা তিনি সেই সবই বলেছেন। এর মধ্যে আমি কিছু একটা অন্য কিছু খুঁজে পেতে মানে খুঁজে পাচ্ছি না। এটা যে কোনো দুটি দেশ যদি একে অপরের বিরুদ্ধে যুদ্ধকালীন পরিস্থিতি চলে আসে, তাহলে এক দেশের রাজনৈতিক নেতা তাদের জনসাধারণকে উদ্দেশ্য করে এরকমই বক্তব্য রাখে। তাহলে অরিজিৎ, সম্ভব কতটা যেটা ইসরায়েলের ওপর কি আঘাত করবে? কারণ ওদের আমরা যেটা জানছি S-300 মিসাইল আছে, সেটা রাশিয়া থেকে নিয়েছিল, সেটাও 2007 সালে। এবার S-400-এর জন্য তারা বলেছে রাশিয়া এই সময় দিতে পারবে কিনা সন্দেহ আছে যথেষ্ট। তাছাড়া যেটা আমরা দেখছি, ইরান কিন্তু কূটনৈতিক স্তরেও আহ, আর কি এগোচ্ছে। যেমন কাতারে তাদের প্রেসিডেন্ট গেছেন, তারা বলছেন যে গলফ কান্ট্রিগুলো যেন নিউট্রাল থাকে, একমাত্র সেটা। তাদের বিদেশ মন্ত্রী গেছেন হচ্ছেন বেইরুটে, সেখানে গিয়ে তারা কথা বলছেন। আবার সামরিক হুঙ্কার দেওয়ার কথাও বলছেন। তাহলে কোনটা পথ? অল কি ইরান আর কি সামরিক কোন রকম পদক্ষেপ এরা নিতে পারবে বলে মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে, নাকি অনেক বেশি রিলাই করবে যেটা কূটনৈতিক ভাবে যেটা বলা হচ্ছে নানাভাবে সেটা? প্রথমে যদি সামরিক ভারসাম্যের কথা আসা যায়, তাহলে ইসরায়েল অবশ্যই ইরানের চেয়ে অনেক এগিয়ে আছে। ইসরায়েলের কাছে যে মিসাইল সম্ভার রয়েছে, যে ক্ষেপণাস্ত্রের সম্ভার রয়েছে, সেই ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইরানের যে কোনো জায়গায় যে কোনো সময় আঘাত করতে পারে। এই যে ইরানের S-300 যে মিসাইল সিস্টেমের কথা বললেন আপনি, প্রথম কথা, এই মিসাইল, এই এই যে প্রতিরক্ষা কবচ, এটা একটু পুরনো। বর্তমানে S-400 এসে গেছে এবং S-500, অ্যাকচুয়ালি রাশিয়ায় এখন S-500 এসে গেছে। যাই হোক, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ইরানের কাছে এই S-300 যে প্রতিরক্ষা সিস্টেম, এগুলি আছে গুটি কয়েক। এবং সুতরাং সেগুলো তারা ডিপ্লয় করেছে তাদের তেহরানে, তাদের যে নেতৃত্ব তাদের রক্ষা করার জন্য, এবং কিছু খুবই খুব গুরুত্বপূর্ণ যে যে সামরিক কেন্দ্র আছে সেগুলো রক্ষা করার জন্য।
মানে সেটা হয়তো ইরানের সমস্ত যে পারমাণবিক এবং সামরিক কেন্দ্র এবং অস্ত্র সম্ভার রয়েছে তার 10%কেও কভার করে না। সুতরাং দেখতে গেলে এই যে ইরান কিন্তু এ ব্যাপারে খুবই ভালনারেবল ইসরায়েল থেকে ক্ষেপণাস্ত্র আঘাতের পরিপ্রেক্ষিতে। যখন কিনা ইরান থেকে ইসরায়েলে যখন ক্ষেপণাস্ত্র আঘাত ক্ষেপণাস্ত্র যখন হানা দেওয়া হয়েছে, তখন আপনি দেখেছেন যে ইসরায়েলের যে ত্রিস্তরীয় যে নিরাপত্তা আছে, হ্যাঁ, অ্যারো অ্যান্ড ডেভিড স্লিং অ্যান্ড আয়রন ডোম, তা দিয়ে তারা 90%-এর ওপর ক্ষেপণাস্ত্রকে মধ্য গগনেই বিনষ্ট করে দেয়। তা সত্ত্বেও এবার যে ইরান থেকে যে 180টা ক্ষেপণাস্ত্র হানা হয়েছিল তার মধ্যে দু চারটে পড়েছে, জায়গায় পড়েছে। একটা ইসরায়েলের একটা বায়ুসেনার ঘাঁটি আছে, নেভাটিম বায়ুসেনার ঘাঁটি, দক্ষিণ ইসরায়েলে, সেখানে কয়েকটা ক্ষেপণাস্ত্র পড়েছে। এবং সেই জন্য ইরান খুব বড়াই করে বলেছে যে তারা ইরানের F-35 ফ্লিটকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু যদি আপনি স্যাটেলাইট ফিড দেখেন, যদি স্যাটেলাইট ছবি দেখেন এই ক্ষেপণাস্ত্র হানার পরে এবং এবং আগে, তাহলে দেখবেন যে হ্যাঁ, কয়েকটা গর্ত তৈরি হয়েছে বটে রানওয়ের ওপর, এছাড়া বিশেষ কিছু হয়নি। সুতরাং আমি বলবো যে ইরানের ক্ষমতা, ইরানের ক্ষমতা ইসরায়েলকে আঘাত করার সীমিত, ক্ষেপণাস্ত্র দিয়ে এই পর্যায়ে। সেটা গেল সামরিক ভারসাম্যের দিক। এখন কথা হচ্ছে যে কূটনৈতিক দিক দিয়ে দেখতে গেলে, দেখুন খুব ইন্টারেস্টিং ব্যাপার। ইরান কি বলছে? ইরান বলছে যে মুসলমান দেশগুলো যেন এই কনফ্লিক্টে নিউট্রাল থাকে। মানে তারাও আশা করছে না যে মুসলমান দেশগুলো তাকে সাপোর্ট করবে। কেমন, হ্যাঁ। যদিও তারা বলছে যে সমস্ত মুসলমান, ইসরায়েল সমস্ত মুসলমান একও। এর শত্রু এবং সব মুসলমান এক হুম। হও, তাদের আশা হচ্ছে actually, তাদের আশা হচ্ছে যে মুসলমান দেশগুলো, বিশেষত যেগুলো কিনা আরব মুসলমান দেশ, তারা এই কনফ্লিক্টে যেন নিউট্রাল থাকে। তাহলে ইরানের সপক্ষে কে থাকবে? ইরানের সপক্ষে এখন আছে কারা? এখন আছে লেবানন, সিরিয়া। এখন লেবানন আর হুম। সিরিয়া বেসিক্যালি হেজবোল্লাহ কন্ট্রোল করে, এবং হেজবোল্লাহ হচ্ছে ইরানের মানে প্রক্সি। এবং সেই জন্য এই দুটো দেশ ইরানকে সাপোর্ট করছে। ইরাকও ইরানের বিরুদ্ধে নয়, কারণ ইরাকও প্রধানত শিয়া ধর্মাবলম্বী দেশ। কেননা যখন হিজবুল্লাহকে সামরিক সাহায্য ইরান পাঠায়, তখন ইরাকের মাধ্যমেই পাঠায়, কারণ ইরানের সঙ্গে ওই দেশগুলো সরাসরি তো বর্ডার নেই, ইরাকের মাধ্যমে পাঠাতে হয়। আজারবাইজান হচ্ছে আর একটা শিয়া দেশ, কিন্তু আজারবাইজান এ সম্বন্ধে কোনো ইরানের পক্ষ নেওয়ার সম্ভাবনা তার পক্ষে খুব কম। কেননা মানে কূটনীতির এমনই নিয়ম, কূটনীতির এমনই দুনিয়া, যে আজারবাইজান তার সমস্ত অস্ত্র সম্ভারের জন্য আবার ইসরায়েলের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সেই জন্য যদিও তারা তাহলে শিয়া, যদিও, হ্যাঁ। তাহলে হুম। আমরা কি দেখছি? একদিকে আহ, নাসারুল্লাহর অন্তিম সংস্কার এখনো হয়েছে কিনা এরকম কিন্তু কোনো খবর নেই। এএপি বলছে যে অন্তিম সংস্কার তারা এখনো করতে পারেনি। আচ্ছা। তার খবর অনুযায়ী যে লেবাননের মাধ্যমে তারা আমেরিকাকে বলেছিল যে অন্তিম সংস্কার যখন করবে তখন যেন কোনো আঘাত না হয় ইসরায়েল, কিন্তু সেরকম কোনো কথা তারা আমেরিকার থেকে আদায় করতে পারেনি। একবার ভাবা হয়েছিল যে ইরাকের কারবালায় দেবে, সেখানে যে তাদের এখানে দেওয়া হবে, কিন্তু সেটাও তারা পারেনি। আর উল্টো দিকে যেখানে একদিকে অন্তিম সংস্কার করতে পারছে না, সেখানে দাঁড়িয়ে এই যে হুঙ্কার, সেটা কতদূর যেতে পারে? অরিজিৎ, কি মনে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ইরানের পক্ষে ইসরায়েলকে মানে একটা চরম আঘাত যে হানার সম্ভাবনা সেটা খুব কম। কেননা এই কনভেনশনাল মিসাইল দিয়ে আহ, কিছু একটা 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 লিমিট অবধি আঘাত হানা যেতে পারে, তারপর তার বেশি কিছু করা সম্ভব নয়। আপনাকে এটাও মনে রাখতে হবে যে ইরানের কাছে যে ক্ষেপণাস্ত্রের সম্ভার, সেও সেটাও অগুন্তি বা অসংখ্য নয়। কেননা ইরান যখন ইসরায়েলে হানছে ক্ষেপণাস্ত্র, তখন সেই ক্ষেপণাস্ত্রের পাল্লা কিন্তু কম পাল্লা নয়, সেগুলো দূরপাল্লার মিসাইল বা মাঝারি পাল্লার মিসাইল। সেই ধরনের মিসাইল কারোর কাছে অগুন্তি থাকে না। তখন হয়তো হয়তো ইরানের কাছে এরকম কয়েকশো মিসাইল আছে, তার বেশি নয়। অন্যদিকে হামাসের কাছে কিন্তু হাজার হাজার 80,000 বা 1 লাখ মিসাইল আছে, কিন্তু সেই মিসাইলগুলো হচ্ছে স্বল্প পাল্লার মিসাইল। কেননা লেবানন আর ইসরায়েলের তো বর্ডার আছে। লেবানন থেকে হিজবুল্লাহ যখন ইসরায়েলের উপর আক্রমণ করছে, তখন ধরুন আপনার লাহোর থেকে অমৃতসরে আঘাত করার মতো, হ্যাঁ, 50 কিলোমিটার দূর। সেটা এক জিনিস, সেরকম সেরকম অনেক মিসাইল আছে হিজবুল্লাহর কাছে। কিন্তু ইরান যখন আক্রমণ করছে ইসরায়েলে, তখন তাদের কিন্তু দূরপাল্লা মিসাইল দিয়ে আক্রমণ করতে হচ্ছে, তার সংখ্যা তাদের কাছে যথেষ্ট নেই। তারও 180টা নষ্ট হয়ে গেছে, কারণ 180টা দিয়ে তারা অলরেডি আক্রমণ হেনে ফেলেছে একবার। সুতরাং ইরানের পক্ষে এইটা অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়া সম্ভব নয়।
এক এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ইসরায়েল এখনো, সরি, ইরান এখনো পারমাণবিক শক্তি হয়নি, হয়ে ওঠেনি। তার কাছে এখনো নিউক্লিয়ার অস্ত্র সম্ভার নেই। সে এখনো যদি এখন সে পুরোদমে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতে করার চেষ্টা করতে শুরু করে, তাহলেও সে বেশ কয়েক মাস তার লাগবে প্রথম নিউক্লিয়ার অস্ত্রটি তৈরি করতে। সুতরাং ইরান এবং ইসরায়েলের মধ্যে এই যে ক্ষেপণাস্ত্রের লড়াই, এটা কিন্তু দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্রের লড়াই নয়। কেননা যদি তাই হয় তাহলে ব্যাপারটা অনেক ডেঞ্জারাস হয়ে যায়। যেমন ধরুন যদি ভারত আর পাকিস্তানের মধ্যে হয়, তাহলে এটা বলা বলা হয় যে ধরুন পাকিস্তান থেকে মিসাইল হানা হয়েছে, ব্যালিস্টিক মিসাইল, হ্যাঁ, যেগুলো নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। আপনি তখন তাহলে ভারত কি করবে? ভারত তো জানে না যে ওর মধ্যে নিউক্লিয়ার আছে, ওয়ারহেড আছে না নেই। ওটা নিউক্লিয়ার ওয়ারহেডও থাকতে পারে, কনভেনশনাল ওয়ারহেডও থাকতে পারে, আমরা জানি না। তখন আমরা কি করব? তখন কি আমরা ভাববো যে এটা নিউক্লিয়ার ওয়ারহেড ধরে নিয়ে আমরাও ওদের মিসাইল যখন মধ্য গগনে, তখন আমরাও মিসাইল ছাড়বো? মানে আমি এইটা বলছি যে এই জন্য যে এই ব্যাপারটা অনেক বিপজ্জনক হয়ে যায়। কিন্তু ইরান এবং ইসরায়েলের ক্ষেত্রে ব্যাপারটা তা নয়। যদিও ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে, ইরানের কাছে নেই। সুতরাং এই ব্যাপারটা অসম যুদ্ধ। অসম যুদ্ধ আরো অনেক কারণে, ক্ষেপণাস্ত্রের ক্ষেপণাস্ত্র এবং প্রতি ক্ষেপণাস্ত্র যে কবচ, তার অবস্থানের জন্য, এবং ইসরায়েলের কাছে যে সুপিরিয়ার ইন্টেলিজেন্স আছে, যে সুপিরিয়ার খবর আছে, তার যে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স এবং হিউম্যান ইন্টেলিজেন্সে যে তার সাফল্য, তার তুলনায় ইরানের সাফল্য সীমিত। এবং যে দুনিয়ায়, এমনকি ইসলামিক দুনিয়াতেও ইরানের সমর্থন হবে সীমিত। আর ইসরায়েলের সমর্থন সীমিত বা নয়, তার উপর কিছু ম্যাটার করছে না, বিশেষ কিছু নির্ভর করছে না, কারণ তার পেছনে আছে আমেরিকার সমর্থন। আমি যেরকম আগের দিন বলেছিলাম, ইসরায়েল বা সরি রাশিয়া বা চীনের পক্ষেও কিন্তু ইরানকে সমর্থন করার সম্ভাবনা কম। মানে মৌখিক সমর্থনের বেশি বা নৈতিক সমর্থনের বেশি কিছু করার সম্ভাবনা কম। সেই মতো দিক দিয়ে বিচার করলে আমি বলবো ইরান কিন্তু মানে অপেক্ষাকৃত আন্ডারডগ বলতে পারেন এই যে যুদ্ধে। এটা 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 ইরান অপেক্ষাকৃত দুর্বল। সেই জন্যে সে যতই আস্ফালন করুক না কেন, তার যে বিশেষ কিছু আহ, মানে পরিণতি হবে তা বলে আমার মনে হয় না। কারণ এর মধ্যে আমরা দেখলাম যে বেরুটে আবার ক্ষেপণাস্ত্র আঘাত করেছে ইসরায়েল, এবং সেখানে এখনো পর্যন্ত বলা যাচ্ছে 30 জন মারা গেছে। আমি জানি না সেটা প্রকৃত ঘটনা এখনো কতজন আছে। এবং মূল যেটা যেটা বাংকারের তলায় যেটা ছিল, সেটা হচ্ছে নাসারুল্লাহর পর যাকে বলা হচ্ছিল দায়িত্ব দেয়া হবে, তার মানে হাসিম উদ্দিন না সফি উদ্দিন, সেই সফি উদ্দিন এখনো মারা গেছেন কিনা বা তা শেষ করতে পারছেন এরকম কোনো খবর নেই, কিন্তু তাকে উদ্দেশ্য করে কিন্তু ছোড়া হয়েছিল। এবং এই সফি উদ্দিনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে ইরানের সেখানে। ফলে তারা তাদের মতো করে কিন্তু, ইসরায়েল কিন্তু থামার কোনো নাম গন্ধই নেই এর মধ্যে। জো বিডেনকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কি করবে, উনি আরো আর কি উস্কে দিয়েই বলেছেন, জানি না, এরা তো নানাভাবে করছে, তেলের বাংকারও তো আছে আর কি। উনি জিনিসটা যে তেলের বাংকারেও হতে পারে সেটাও কিন্তু একটা ঘুরিয়ে দিয়েছেন। কি মনে হয় যে এই যে ইরানের যে হুঙ্কার, তারপর ইসরায়েল কি সরাসরি হামলার রাস্তাতে যাবে? আহ, ইসরায়েলের প্রধান শত্রু এক্ষেত্রে এই মুহূর্তে হচ্ছে হেজবোল্লাহ। তাকে হেজবোল্লাহ শক্তি খর্ব করতে হবে, এবং সেই জন্য যা করা দরকার তারা সেটা করছে। তার জন্য তারা সৈফুদ্দিনকেই হোক বা অন্যান্য বা হেজবোল্লাহর নেতাদেরই হোক, তাদের তাদের উপর সে টার্গেটেড অ্যাটাক করছে। আর একটা জিনিস সে করেছে, সেটা হচ্ছে সিরিয়া আর লেবাননের মধ্যে যে টানেল নেটওয়ার্ক ছিল, সেইটা তারা ধ্বংস করে দিয়েছে। এই সিরিয়া আর লেবাননের মধ্যে টানেল নেটওয়ার্কের বিশেষত্বটা হলো যে হেজবুল্লাহ 4400 বলে একটা গ্রুপ আছে। সেই গ্রুপের দায়িত্ব হচ্ছে ইরান থেকে অস্ত্রশস্ত্র এবং সামরিক সাপ্লাই এই টানেলের মাধ্যমে সিরিয়া থেকে লেবাননে নিয়ে আসা। সেইটা যাতে তারা না করে, তার সাপ্লাই লাইনের ওপরেও ইসরায়েল আঘাত হেনেছে। সুতরাং তারা এই করছে লেবাননের বিরুদ্ধে, এবং তারা লেবাননের বিরুদ্ধে গ্রাউন্ড অফেন্সিভ মানে স্থলসৈন্যের আক্রমণ, ট্যাঙ্কের আক্রমণ তো শুরু করেই দিয়েছে। হ্যাঁ, তাদের মানে ইসরায়েলের মেন উদ্দেশ্যটা হচ্ছে আমার ধারণা যে দক্ষিণ লেবাননে একটা বাফার জোন তৈরি করা। দক্ষিণ লেবাননে একটা বাফার জোন তৈরি তারা এই জন্য করতে চায় যে তাহলে পরে হেজবোল্লার পক্ষে রকেট আক্রমণ করা ততটাই মুশকিল হয়ে পড়বে, কেননা তাদের তো স্বল্প পাল্লার রকেট, সেই রকেটকে আবার ওই বাফার জোন অতিক্রম করে ইসরায়েলে আসতে হবে। ওই বাফার জোন যদি 50-100 কিলোমিটারের হয়, তাহলে হেজবোল্লার কাছে ওই 100 কিলোমিটারের বেশি পাল্লার রকেট, তাদের সংখ্যা খুব সীমিত। হুম। যাই হোক, আহ, আমার আমার ধারণা সেটা হচ্ছে ইসরায়েলের প্রধান লক্ষ্য। ইরান তাদের
প্রধান শত্রু, কিন্তু প্রধান যুদ্ধের লক্ষ্য নয়। সুতরাং ইরানের ওপর তাদের আক্রমণ হবে খুব স্ট্র্যাটেজিক আক্রমণ। যেমন ইরান যেমন ইসরায়েলকে আক্রমণ করেছে, কেননা তাদের মুখ বাঁচাতে আক্রমণ সেটা, যে কেন যেহেতু ইসরায়েল নাসরুল্লাহকে মেরে দিয়েছে, সুতরাং তার মুখ বাঁচাতে ইরানকে একটা হামলা করতে হয়েছিল। তার প্রতি হামলা ইসরায়েলও করবে, কেননা তারও তো একটা আত্মসম্মানের ব্যাপার আছে। কিন্তু এগুলো হবে কিন্তু খুব খুব মানে টার্গেটেড আক্রমণ। এখন তার টার্গেটটা হবে কি? তার এটা কি ইরানের পারমাণবিক শক্তি কেন্দ্র হবে, নাকি তৈল শোধনাগার হবে, নাকি তার এয়ারবেস অ্যান্ড সামরিক ঘাঁটি হবে, সেটা আমরা জানি না। বাইডেন ওই বক্তব্যেই বক্তব্য বলেছেন যে তিনি ইসরায়েলকে বলেছেন ইরানের পারমাণবিক শক্তি কেন্দ্রের উপর আঘাত না হানতে। হুম। এবং মানে বেসিক্যালি বলেছেন যে কেন পারমাণবিক শক্তি কেন্দ্র, কেন তা তেলের শোধনাগারও তো আছে। হুম। কেননা হ্যাঁ, সেটা একবার ঘুরিয়ে দিয়েছেন একেবারে। হ্যাঁ, হ্যাঁ। কেননা সেটা অপেক্ষাকৃত মানে তাতে আঘাতটা কম লাগবে আর কি। হুম। হুম। যাই হোক, ওদিকে কিন্তু ট্রাম্প বলেছেন যে ইসরায়েলের উচিত প্রথমে ইরানের নিউক্লিয়ার ইনস্টলেশনে হানা হ্যাঁ। দেওয়া। হুম। আচ্ছা, যাই হোক, তা ওগুলো তো যা বলছেন বলছেন, আমার মনে হয় না যে ইসরায়েল এখন যে সিদ্ধান্ত নেবে সেগুলো এইসব শুনে নিচ্ছে, কেননা বাইডেনের এখন লেম ডাক প্রেসিডেন্সি। আর ট্রাম্প তো আনপ্রেডিক্টেবল, তিনি কখন এক এক কথা এখন বলেন, আর এক কথা তখন বলেন, তার উপর কতটা ভরসা করে চলা যায় আমি জানি না। ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্কও ভালো নয়। সুতরাং আমেরিকা যা বলছে বলছে সেগুলোকে এক জায়গায় আপনি রেখে দিন। তবে ইরানও বলেছে যে আমেরিকা যাই বলুক না কেন, ইরান বলেছে হ্যাঁ বাইডেন বলেছে নিউক্লিয়ার ইনস্টলেশনে আক্রমণ না করতে, ঠিক আছে, কিন্তু তা বলে ইরানের যেখানেই ইসরায়েল আঘাত হানুক না কেন, আমেরিকা তার দায়িত্ব বহন করছে। কেননা ওই যে অস্ত্রশস্ত্র যেগুলো দিয়ে ইসরায়েল আক্রমণ করছে, সেগুলো তো আমেরিকাই দিয়েছে ইসরায়েলকে, তাই না? হুম। যাই হোক, সো আমার বক্তব্যটা হলো এই যে আমেরিকা থেকে যে স্টেটমেন্টগুলো আসছে সেগুলো আপাত বিরোধী, এবং এখন ইলেকশনের সময়, কাজেই তার উপর ইসরায়েল কতটা গুরুত্ব দেবে সেটা বোঝা মুশকিল। আমার মনে হয় না ওই আমেরিকার স্টেটমেন্টগুলোর মধ্যে অতটা গুরুত্ব রয়েছে, যেটা কিনা স্বাভাবিক সময়ে আমেরিকার বক্তব্যের মধ্যে থাকতে পারতো। অরিজিৎ, এখন আর সময় নেই, আমাদের এখানে দাড়ি টানতে হবে। যেটা দেখা, যেটা কালকে খোমেনি নিজেও বলেছেন, যে ইহুদিদের শিকড় উপড়ে ফেলতে হবে, সবকিছু ভুয়ো, এদের অস্থায়ী, এবং এরা আমেরিকার সমর্থনেই লড়ে যাচ্ছে। এবং আগামী দিনে আরেকটাও দেখা, যেটা হচ্ছে ভারত কি ভূমিকা নেয়। অলরেডি বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন যে তারা আর কি কাজ করছেন, ব্যবসান করছেন, কারণ ভারতের ইরান এবং দুদিকেই ইসরায়েল, দুদিকেই ভালো সম্পর্ক রয়েছে, তাদের নিজস্ব ব্যবসা রয়েছে, সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে। তা আগামী দিনে ভারতকে তারা বলছেন যে একটা মধ্যস্থতাকারীর ভূমিকায় ভারত জেনারেলি হয় না, কিন্তু এখানে জয়শঙ্কর নিজেই অরিজিৎ একটা বার্তা দিয়েছেন যে না, ভারত আর কি কাজে আছে, এই পর্যন্ত কথাটাই তারা বলেছেন। যে ওখানে ভারতে বহু মানুষ আছে, সেখানে যেমন তাদের নিয়ে আসা, ভারতের ওখানে পোর্ট আছে এবং ভারত চেষ্টা করছে সেখান থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসা। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আঘাতপ্রাপ্ত হয়, ভারতের কিন্তু ইকোনমির ওপরও একটা আঘাত আসবে অরিজিৎ। চলুন আমরাও লক্ষ্য করি, আমরা যে আগামী দিনে ইরান যে এই হুঙ্কার দিল, শুধুমাত্র কি এটা হুঙ্কারের স্তরেই থাকবে, নাকি তারা কাগজে কলমে বা হাতে কলমে কিছু করে দেখাবেন, এবং তার এই হাতে কলমে করার সুযোগটুকু কি তারা পাবেন, না তার আগেই ইসরায়েল স্ট্রাইক করবে। অরিজিৎ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আপনারা ধন্যবাদ। দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।